বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আমি কর্নেল মোহাম্মদ আব্দুল হক আপনাদের সাথে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ জাতীয় বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে। এই সার্বভৌমত্ব নিয়ে আলোচনায় আমাদের সাথে আছেন আমাদের পরম শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল ফরিদুল আকবর, যিনি সামরিক ও রাজনৈতিক বিশ্লেষক। স্যার, শ্রদ্ধেয় স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি এনটিভির সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। কেমন আছেন স্যার? ধন্যবাদ। মুক্তিযোদ্ধা আপনারা যুদ্ধ করেছেন দীর্ঘ 9 মাস, কিন্তু স্বাধীনতার যে গৌরব, স্বাধীনতা যুদ্ধের বিজয়ের গৌরবটা ছিনিয়ে নিল আরেকটি দেশ। যুদ্ধ করলেন আপনারা, ছিনিয়ে নিল আরেকটা দেশ। এই ব্যাপারে কি আপনার কোনো দুঃখ আছে? অবশ্যই। আমরা স্বাধীনতা অর্জন করেছি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, এবং সার্বভৌমত্বের দুটো জিনিস, সেটা হচ্ছে জনগণ এবং রাষ্ট্রের প্রতিষ্ঠানসমূহ দেশের অভ্যন্তরে নির্বিঘ্নে বিনা হস্তক্ষেপে যাতে চলতে পারে আইনগতভাবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে বহিঃশক্তির হস্তক্ষেপ ব্যতিরেকেই এইটা চলতে পারে। কিন্তু আমরা দেখেছি যে চাণক্যের দোলাচল এবং দুর্বৃত্তায়ন বুদ্ধির কারণে আমরা পর্যুদস্ত হয়েছে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নের সম্মুখীন হয়েছে। তা এই স্বাধীনতা এবং এই সার্বভৌমত্ব আমরা চাইনি, কিন্তু এখন সময় এসেছে একটা অর্ধ বিপ্লব। আই উইল নট অ্যাকসেপ্ট ফুল বিপ্লব হয়ে গেছে, না, অর্ধ বিপ্লব সমাপ্ত হয়েছে, বাকি বিপ্লব সমাপ্ত করার দায়িত্ব আমাদের সকলের। বিউটিফুল স্যার। আমরা বিজয়ের মাস শেষ হয়নি স্যার। আজকে 30 তারিখ, আগামী দিন 31শে ডিসেম্বর। দেখব আগামীকাল রাত্রে উন্মাদনা, এমন এক সংস্কৃতি আমরা দেখব যে সংস্কৃতি আমাদের সার্বভৌমত্বের সাথে যায় না। সেটাই আমরা হয়তো অপেক্ষা করছি, এটা বলাই বাহুল্য। শ্রদ্ধেয় স্যার, এই স্বাধীন দেশে আবার আমাদের একটার পর একটা বিপ্লব কেন হলো? একটা হলো 1975 সালের 15ই আগস্ট। এই বিপ্লবটা কি অবধারিত ছিল? এই প্রসঙ্গে আপনার মন্তব্য কি? তখনকার যে সিচুয়েশন ছিল, সেই সিচুয়েশনে ইট ওয়াজ ইনএভিটেবল, অপ্রতিরোধযোগ্য হয়ে দাঁড়িয়েছিল। রাইট। যে দেশে যে সমস্ত অনাচার কায়েম হয়েছিল, সাধারণ জনগণের মনে সেগুলো প্রতিভাত হয়েছে, কিন্তু জনগণ কিছু করতে পারে নাই। কিছু সংখ্যক অফিসার সেনাবাহিনীর, তারাই উদ্যোগ নিয়ে, ব্যবস্থা নিয়ে এর পরিবর্তন এনেছে, এবং এর পিছনে অনেক ইতিহাস, অনেক বই পুস্তক রয়েছে, আমরা সেগুলো সবই জানি। এটা দুঃখজনক হলেও আমাদের এই বিপ্লবটা থেকে শিক্ষা গ্রহণ করার দরকার আছে। সংক্ষেপে একটু জানতে চাই আপনার কাছে স্যার। আপনি তো তখন আপনারা বাংলাদেশ মিলিটারি একাডেমির, যেটা সর্বপ্রথম কুমিল্লায় প্রতিষ্ঠিত হলো টেম্পোরারি, এবং সেখানে আপনারা 11ই জানুয়ারি 1975 সালে আপনার কমিশন লাভ করলেন, ইফ আই এম নট রং। ইয়েস। 11ই জানুয়ারি থেকে 15ই আগস্টের এই যে একটা ব্যবধান, অর্থাৎ আপনারা 7 মাস, 7.5 মাস সময় পেয়েছেন আপনারা সামরিক বাহিনীকে দেখার জন্য। সেই সময়ে কি পরিস্থিতি আপনারা দেখেছেন? এই শেখ মুজিবের আমলে যে 7টা মাস আপনারা পেয়েছেন সামরিক বাহিনীতে, সেনাবাহিনীতে বিশেষ করে, কি পরিস্থিতি চলছিল? সেনাবাহিনী কি কোনো বৈষম্যের শিকার হয়েছিল সেই সময়? সে সময় তো রক্ষী বাহিনী নামে আরেকটা বাহিনীও ছিল, যারা সম্পূর্ণভাবে ইন্ডিয়ান পোশাকের মতো পোশাক পরে সবচেয়ে আধুনিক অস্ত্র, গোলা বারুদ, যানবাহন, সরঞ্জাম আদি দিয়ে আপনাদের সামনে দিয়ে ঘোরাফেরা করছিল। আপনাদের অবস্থা কেমন ছিল সে সময়? সে সম্পর্কে বলতে চাই, 11ই জানুয়ারিতে আমাদের কমিশন হয়। শেখ মুজিবুর রহমান তার জীবনের একমাত্র মিলিটারি প্যারেড, ওইটাই উনি রিভিউ করছেন। আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, আনসার একটাও সামহয় দেওয়ার সুযোগ পাননি, করেছেন। ওই প্যারেডটা একটা চমকপ্রদ প্যারেড ছিল। প্যারেডের আমার মনের মধ্যে সবসময় দুঃখ জাগে। প্যারেডের মধ্যেখানে সূরা আনফালের আয়াত নম্বর 60 পাঠ করেন
মেজর জিয়াউদ্দিন এডুকেশন ইনস্ট্রাক্টর, পরে উনি কর্নেল হন। জি। তো উনি পাঠ করে ইংরেজিতে ট্রান্সলেশন। against them make strength your enemy, হ্যাঁ, make strength against enemy। সেটা হ্যাঁ। আল্লাহ তাআলা ওই আয়াতে বলেছে, তোমরা শক্তি সঞ্চয় করো, অশ্বরাজি প্রস্তুত রাখো এবং অস্ত্র সম্ভার প্রস্তুত রাখো আমার শত্রু এবং তোমাদের শত্রুকে পরাভূত করার জন্য, যাদেরকে তোমরা চেনো না ওই শত্রু দেখে। যদি এটা তোমরা করো তাহলে আল্লাহর রাস্তায় করো, আল্লাহর রাস্তায় করো, তাহলে তোমাদের প্রতি কোনো জুলুম করা হবে না, এবং এটাই হচ্ছে প্রতিপাদ্য। চমৎকার কিন্তু চমৎকার। সবচেয়ে মজার ব্যাপার, দুঃখ লাগে, এইটা আওয়ামী লীগ আমলে ইউটিউবে লোড দেওয়া হয়েছে সরকারিভাবে। পুরা প্যারেডটা ঠিক আছে, মধ্যেখানের আয়াতটা গায়েব করে দেওয়া আয়াতটা হয়েছে। গায়েব করে দিয়েছে। একটা জিনিস আমি বলতে চাই, এই আয়াতের এফেক্টটা কীরকম, সেটা হচ্ছে এই আয়াতটা ওই সময় ইরান পিক আপ করেছে। এই আয়াতটা ইরান ফলো করে আজকে বিশ্বের 1 নম্বর শ্রেণীর যুদ্ধ পারদর্শী দেশে পরিণত হয়েছে। মিলিটারি পাওয়ার 79-এ যে বিপ্লবটা হলো হচ্ছে দেশের অনার, দেশের অনার, অর্থনীতি বা যাই কিছু হোক না কেন, মিলিটারি পাওয়ার ছাড়া দেশ সম্মানিত কখনো হতে পারে না। তো সেই জিনিসটা উচ্ছেদ হয়ে গেল এই কালের ক্রমে, এবং 5 মাস যে এই বিপ্লব হয়ে গেল, কোনো বিপ্লবের কোনো নায়ক, রথী, মহারথী কারো চেষ্টা নাই যে ওখানে 2 মিনিটের জন্য ওইটা ইনস্টল করা। টিভি, বাংলাদেশ টিভিতে এটা রেকর্ড করেছিল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তো দ্যাট ইজ অ্যাভেলেবেল, ওটা সুপরিকল্পিত। এরকম অসংখ্য জিনিস মানে অসুবিধার সৃষ্টি করেছিল। আমারও গা শিহরিয়ে দিয়ে উঠে যখন স্যার আমি আমাদের প্যারেডে যখন এটা প্র্যাকটিস হতো, আমার এই সেন্টেন্সটা আমি সব সময় মনে থাকে আমার, এগেনস্ট দ্যাম মেক রেডি ইউর স্ট্রেংথ এগেনস্ট দ্য এনিমি অফ আল্লাহ অ্যান্ড ইউর এনিমি। এই সেন্টেন্সটা আমার খুব মনে রাখে। এখন স্যার তাহলে আপনি বলেন যে স্বাধীনতা অর্জন করলেন এত রক্তের বিনিময়ে, পুরো দেশটা কিন্তু একটা রক্তের বন্যার উপর দাঁড়ানো। এখন পৃথিবীতে এমন একটি দেশ পাওয়া যাবে না, 240টার উপর দেশ আছে, একটা দেশ পাওয়া যাবে না স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে এত কথা হয়, এত কথা হয়, অনুষ্ঠানে বলেন, ঘরে বলেন, বাহিরে বলেন, সম্মেলনে বলেন। কেন স্যার, কেন আমরা এটাকে আমাদের চতুর্দিক দিয়ে ইনিমি এই জন্য, নাকি অন্য কোনো কারণে? স্যার আমি একটা গ্রাম্য দেশের কথা উল্লেখ করব, সেটা হচ্ছে সার্বভৌমত্বের 3টি জিনিস। একটা হচ্ছে মিলিটারি পাওয়ার, সামরিক শক্তি, 2 নম্বর হচ্ছে জনগণের শক্তি, 3 নম্বর হচ্ছে অন্যান্য শক্তি। এই 3টা শক্তিতে বলীয়ান হয়ে সার্বভৌমত্ব হয়। কিন্তু দুঃখের বিষয় যে এই সার্বভৌমত্বের এই জিনিসগুলা নেগলেক্টেড হয়েছে। যে কোনোভাবেই হোক, বিদেশি ইন্সপিরেশনও হোক, আমরা ওই চাণক্যের নীতির এগেনস্টে কুলিয়ে উঠতে পারি নাই, বা আমাদের যারা লিডার ছিল তারা কোলায় নেই এবং মিসলিড করে আমাদেরকে নিয়ে গেছে, যার কারণে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু সে অন ইট যেটা কতদূর এফেক্টিভ ছিল, এফেক্টিভিটি লাভ করতে পারে নাই। একটা জিনিস স্যার, ধরেন আর্মি রইল, আমাদের সামরিক বাহিনী রইল, আর্মি, নেভি, এয়ারফোর্স খুবই শক্তিশালী সরঞ্জামাদি রইল, এবং অস্ত্র গোলা বারুদ রইল আছে, এবং দেখা গেল জনগণও বিশাল সংখ্যক জনগণ। কিন্তু এই সামরিক বাহিনীতে যদি স্পিরিট না থাকে, তাহলে কি সেই যুদ্ধে বিজয় লাভ সম্ভব হবে? স্পিরিটের ব্যাপারটা আগে আমি একটু আমাদের দেশে আরেকটু পরিচয় দিই। আমাদের জনগণের শক্তি, বাংলাদেশ এমন একটা দেশ যেখানে রিলিজিয়ন একটা, 2 নম্বর হচ্ছে ভাষা একটা, 3 নম্বর খাওয়ার মেনু একটা, তেঁতুলিয়ার থেকে টেকনাফ পর্যন্ত মুরগির গোস্ত, ডাল এবং উস্তা ভাজি একই রকম, একই স্বাদের, কোনো ভ্যারিয়েশন নেই। আমি দেখেছি আমার বিডিআর এর অপোজিট বিওপিতে 33 জন লোক 29 জন আলাদা আলাদা করে রান্না করে খাচ্ছে, কিন্তু আমাদের ওই প্রবলেম নেই। এক জায়গায় খানা তৈরি হলে সবাই ওখান থেকে শেয়ার করে খাচ্ছে, উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। তো এই শক্তিতে বলীয়ান এই সোসাইটি যদি আমরা মানে আমাদের স্বাধীনতার সঠিক ব্যবহার না করতে পারি, এর জন্য লিডারশিপ ইজ স্মল রেসপন্সিবল। লিডারশিপের দায়িত্ব কি? টু ইন্সপায়ার
its subordinates বা fellow people to achieve a definite goal. তা লিডার যদি সেই ইন্সপায়ার করে না নিতে পারে কে করবে? সেই জন্য তো বিশৃঙ্খলা, অল দি টাইম বিশৃঙ্খলা ছিল, এখনও চলছে। লিডারশিপ ঠিক না হলে রাষ্ট্রকে আলিফ করতে হবে, আর রাষ্ট্র আলিফ না হলে কোনো লাভ হবে না। আপনার কথায় একটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন স্যার। আপনার বিওপিতে আপনি যখন বিডিআরে বাংলাদেশ রাইফেলসে সেই এক শক্তিশালী বাহিনীতে আপনি চাকরি করেছেন এক সময়, আবার অপোজিটে বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স, বিএসএফ, এখন হয়ে গেছে আমরা বিজিবি, বর্ডার গার্ড। আমরা ফোর্স থেকে, রাইফেলস থেকে গার্ডে পরিণত হয়েছি। অর্থাৎ এএনটিভির যেমন সিকিউরিটি গার্ড আছে, ওই গার্ডের মতো। সেখানে যাব না আমি যাচ্ছি। আপনি বলেছেন আমাদের এখানে একটাই রান্না হচ্ছে 30 জনের জন্য, একই ভাত, একই মাছ, একই গোস্ত অথবা একই ডাল, কিন্তু তারা 29 জন হলে 29 রকমের। 29 রকমের থেকেও তো তারা তাদের স্পিরিটেড আর্মি তৈরি করতে পেরেছে হিন্দুত্ববাদের মাধ্যমে। তাদের ধর্ম হিন্দুত্ববাদকে এমনভাবে আঁকড়ে ধরেছে, সবার হাতে একটা কালো কিংবা লাল কিন্তু আপনি দেখবেন, একজনও বাদ পাবেন না, সেটা কিন্তু মিল আছে। কিন্তু আপনি 30 জনের মধ্যে ভাত, ডাল, মাছ, গোস্ত খেয়েও কিন্তু আপনার স্পিরিট আপনি আনতে পারেননি। এখানে ব্যর্থতা কার? এখানে সত্যিকার বলতে গেলে এই কালো হাতে যে লাগানো, সুতা লাগানো সকল লোক না। আমি ভারতকে আইডেন্টিফাই করি যে ভারত একটা অত্যধিক আমাদের চেয়ে বেশি শান্তিপ্রিয় দেশ, বেশি শান্তিপ্রিয় দেশ। তাদের লোকজন মানে অত্যধিক শান্তি কামনা করে, কিন্তু সেটা তারা পাচ্ছে না। কেন? ভারতের লোকসংখ্যা হচ্ছে 140 কোটি। 140 কোটির মধ্যে 135 কোটি হচ্ছে মুসলমান, দলিত, অচ্ছুত, হরিজন, অস্পৃশ্য, 7 সিস্টারের অবহেলিত, নিষ্পেষিত জনগণ, বাংলা এবং ঝাড়খণ্ডের জনগণ, দক্ষিণাত্যের 2-1 প্রদেশের জনগণ। দে আর অল সাপ্রেসড। কাদের দ্বারা? মাত্র 5 কোটি। এই সরকার, দিস গভর্নমেন্ট, হিন্দুত্ববাদ তো গভর্নমেন্টের রুল করার একটা পদ্ধতি। বারবার চাণক্যের কথা বলেছি, এই দুর্বৃত্তের নামে তাদের ফরেন অফিস তৈরি করেছে, মানে দুনিয়ার দুর্বৃত্তায়ন ছড়ানোর জন্য এগুলো করা হয়েছে। যার কারণে মানে তারা আমাদের চেয়ে তাদেরকে মুক্ত করা। স্বাধীনতা যুদ্ধের শিক্ষা কী? আমাদের দ্বিতীয় স্বাধীনতা হলো, দ্বিতীয় স্বাধীনতা তাদেরও প্রয়োজন। এবং মহাভারত যেটা বলে, মহাভারত ব্যর্থ হয়েছে তারা শাসন করতে। আমি তো ইতিহাস থেকে কথা বলি। নাম্বার 1, মুসলিম রুল ইন্ডিয়া পার্ট 1, সালতানাত পিরিয়ড 1204 থেকে 1538 পর্যন্ত চলেছে। মুসলিম রুল পার্ট 2 ইন্ডিয়া মোঘল পিরিয়ড চলেছে 1526 থেকে 1857 পর্যন্ত। এই 2টা পিরিয়ড গেছে, কিন্তু এর মধ্যে দুর্বৃত্তায়ন শুরু হয়েছে। সারা বিশ্বের ব্যাংক যারা চালায়, অর্থনীতি যারা চালায়, তাদের সম্মিলিত পর্দার পিছের ষড়যন্ত্রের কারণে আমাদেরকে এইভাবে করা হয়েছে। কিন্তু তাদের এই শাসনটা তাদের জনগণ গ্রহণ করছে না। সো ইট হ্যাজ বিকাম ইনএভিটেবল যে মহাভারত শুড বিলং টু আস। আগে যেরকম ছিল, মুসলিম রুল ইন ইন্ডিয়া পার্ট 3 শুড স্টার্ট, অ্যান্ড Mahabharata will belong to us, and I propose Dhaka will be the capital of Mahabharata, এবং ইনশাল্লাহ তালা আমরা ইম্পার্শিয়াল গভর্নেন্স পুরা ভারতের সমস্ত মানে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সমস্ত জাতি উপজাতি যত রকমের 360টা ল্যাঙ্গুয়েজের লোকজন আছে সবার প্রতি আমরা ডিসচার্জ করব, যেভাবে সালতানাত পিরিয়ড করেছে এবং মুঘল সাম্রাজ্য করেছে। আরেকটু বলে রাখি, পৃথিবীর ইতিহাসে যে সমস্ত কর্তৃত্ববাদী শক্তি, ঔপনিবেশিক শক্তি রাষ্ট্র দখল করেছে, তারা সেখানকার সমস্ত লোকাল লোক, অ্যাবরিজিন, রেড ইন্ডিয়ান সব মেরে শেষ করে ফেলছে। তারপর গুহার ভিতরে রেড ইন্ডিয়ানরা রয়েছে, তাদেরকে কিছু বের করে স্যাম্পল দেখানো হয়েছে, তাদেরকে ক্যাসিনোগুলো চালানোর অনুমতি দিয়েছে, মদ্য বিক্রির অনুমতি, এন্টারটেনমেন্ট, এগুলো ভুলিয়ে ভালিয়ে রাখা হয়েছে। তা এমনিভাবে যখন আমাদের দেশে ওই বাগদাদ বা অন্য জায়গা থেকে এমিরিজারি এখানে যখন আসতো, তারা কেউ ফিরে যেত না। একটা পয়সা ওখানকার খলিফাররা দাবি করতেন যে ওখান থেকে চাঁদা ওঠাও, ট্যাক্স ওঠাও, আমাদেরকে পাঠাও, 1 পয়সা পাঠাতে হতো না। তারা এই দেশে এসেছে,
এদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে। কোনো মুসলমান কোনো হিন্দু নারীর উপর হাত দিয়েছে, তাকে বাজারের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এগুলা দেখে দলে দলে সব লোক ইসলাম কবুল করেছে, কিন্তু লোকাল জনগণকে হত্যা করে এগুলো প্রতিষ্ঠিত করা হয় নাই। এবং তাদেরই বংশধর আমরা যারা এখানে এসছে। ডব্লিউ হান্টারের দি ইন্ডিয়ান মুসলমানস বইতে সুস্পষ্টভাবে লেখা আছে যে সামরিক শাসন এই দেশের লোক পছন্দ করছে, কারণ তারা সব সামরিকরা এসছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। মোহাম্মদ বিন কাসেম, ভারত বিজয়ী বীর, 17 বছরে এসে ভারত দখল করে ফেলল। তো এই বীর এর এগেনস্টে দাহিরের দুটো সুন্দরী কন্যা ছিল, তারা কমপ্লেন করলো। তাদেরকে ওখানে হাজ্জাজ বিন ইউসুফ কল করলো, তারা ওখানে সাক্ষ্য দিল। প্রয়োজনীয় তাদের সঙ্গে কিছু সাক্ষী গেছে, তারা বলল যে আমাদের এর উপর হস্তক্ষেপ করে তাদেরকে ডিজঅনার করা হয়েছে। এবং এইটা তখনকার খলিফা ছিল মারওয়ান শুনে বলল যে ইউ সেন্ড দি ডেড বডি অফ execute him and send the dead body to Damascus. Damascus was the capital, খলিফা। তা এই হচ্ছে মুসলমানদের বিচার। তা আমরা স্যার কখনো আমরা জানি যদি তাই হতো তাহলে দীর্ঘ প্রায় 900 বছরের শাসনে এই পাক ভারতে একজনও হিন্দু থাকার কথা ছিল না, যদি তাই করতো, সেটা আমরা জানি। আমরা আলোচনা করছিলাম স্যার, আপনি বলছিলেন ডব্লিউ হান্টারের বই নিয়ে কথা বলছিলেন যে মুসলমানরা যারা তখন শাসন করতেন তারা সামরিক ছিল, সামরিক বাহিনীর লোক ছিল সবাই, কেননা দেশের সরকার প্রধানই ছিলেন সামরিক বাহিনীর প্রধান, এবং তারা সৈন্যবাহিনী নিয়ে দেশ শাসন করতেন। কোথাও কোনো জায়গায় কোনো অন্যায় অবিচার তারা দেখেননি, মানে লোকজন দেখেনি। যদি দেখতো, যদি অন্যায় অবিচার তারা করতো, তাহলে কি এত দীর্ঘ সময় শাসন করা সম্ভব হতো? কখনো নয়। আমরা এই যুগে কেন আমরা সেই সুন্দর শাসন যে কারো উপর কারো অন্যায় করবে না, অবিচার করবে না, মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না, এবং একটা দেশে অসাম্প্রদায়িক দেশ থাকবে যেখানে কোনো মানুষ অন্য ধর্মের হলে সেখানে কোনোভাবেই সে নিজেকে অনিরাপদ ভাববে না, এবং সেখানে কোনো প্রোপাগান্ডা হবে না, আমরা কেন সেটা করতে ব্যর্থ হলাম স্যার স্বাধীনতার পরে? একই কথা, যে লিডারশিপের প্রবলেম ছিল। লিডারশিপের প্রবলেম যখন থাকবে তখন এটা হবে। ইটস দি জব অফ ওয়ান ম্যান শো লিডারশিপ। ওয়ান ম্যান সকল ক্ষেত্রে, একটা ইন্ডাস্ট্রি হোক, একটা স্পোর্টস অর্গানাইজেশন, একজনের নির্দেশনায় সব সাকসেস এবং এগুলো নির্ভর করে, সবাই তাকে কোঅপারেট করে। তা আমাদের দেশের শাসকরা সেরকম ছিল না। ইউ ফাইন্ড আউট, আদার দেন জিয়াউর রহমান একটা এফেক্টিভ শাসক এদেশে একজনও আসেনি, নোবডি কেম। এই একটা কনস্টিটিউশন তৈরি করা হয়েছে। কনস্টিটিউশন 53 বছরে একটা পাওয়ার হ্যান্ডওভার করতে ব্যর্থ হয়েছে। কিসের কনস্টিটিউশন? এইগুলো যদি না কোনো লিডার দেখে, কনস্টিটিউশন উই ডোন্ট নিড ইট। কনস্টিটিউশন ইসরায়েলের নাই, লন্ডনের লিখিত কনস্টিটিউশন নাই, তারপরে নিউজিল্যান্ডের কনস্টিটিউশন নাই, সৌদি আরবের কনস্টিটিউশন নাই, তারপর আরও 2-4টা দেশের চলছে। কেন? তাদের এই যে সংসদ আছে, মজলিসে শুরা, এরাই হইতেছে টাইম টু টাইম কনস্টিটিউশনের কাজ করে পরিবর্তন নিয়ে আসছে। পরিস্থিতির সাথে তাল মিলে তারা এগুলো করছে। এখন আমরা নির্বাচন কর্মসূচি, আর নির্বাচন কি? নির্বাচন হইতেছে এখন যে দলগুলা, আমি জানি না, ইউ মে নট লাইক ইট, এই দলগুলা তো ভিতরে রাজতন্ত্র। যে মানুষ মারা যাবে তার ছেলে পাওয়ার নেবে, ছেলে যদি মারা যায় কথা হয় তার বউ, ইয়াং বউ, সে পাওয়ার নেবে। তো হোয়াট ইজ দিস? রাজতন্ত্র। এটা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তিনটেই তো বড় পার্টি। এর চেয়ে বড় জাতীয় পার্টির তো বউ নাই, তাহলে তো স্যার সেও হইতো না, সে আর ছেলে যদি অটিস্টিক না হতো সেই তো হতো, অটিস্টিক না হলে সে হতো। তারপরে এখন চাচা জেঠা সবাই তো এখানে দলের নেতা, সিরিয়ালি চলে এসেছে, আর কোনো লোক দেশে নাই। কেন স্যার আমরা এই ধরনের ফলে এই ইলেকশন ইট ইজ ইউজলেস। এটা দেশটাকে সংঘাত এবং বিশাল রক্তপাতের দিকে নিয়ে যাবে। এবং যদি সরকার এখন থেকে এগুলো টেক কেয়ার না করে, এই সরকারের অবস্থা, মিশরের খুব সুন্দর একজন মানুষ লাল টাই তোমার মতো পরে ক্ষমতায় আসলো 70 বছর পরে, মুরসি, এবং তাকে সে একটু চাবি লাগিয়েছে, সাথে সাথে তাকে ডিসলজ করে
এবং বেজ্জুতির সাথে মারা হয়েছে। তাহরির স্কোয়ারে 1000 লোককে গুলি করে হত্যা করা হয়েছে। তারপর বিক্ষোভ শুরু হয়, কারণ ওটা সেমি বিপ্লবী সরকার Right. হয়েছিল এবং তাদের মধ্যে থেকে 1000 লোকে ফাঁসিতে সামরিক নিয়ম অনুযায়ী বিচার করে মারা হয়েছে। করে সামরিক বিচার ঠিক বলা যাবে না, এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক পন্থায় অন্যায়ভাবে তাদেরকে ঝুলানো মারা হয়েছে। কিন্তু সেখানে আমার মানে যেটা বলতে চাচ্ছি যে সেই অবস্থা পাকিস্তানি ইমরান খানের অবস্থা এই সরকারকে বরণ করতে হবে যে বিপ্লবের আর বাকি অংশ, হাফ বিপ্লব হয়েছে, হাফ অংশ যদি সুন্দরভাবে সমাপ্ত না করতে পারা যায়, এইরকম ভাগ্য বরণ করতে হবে সরকারকে। যার জন্য আমাদের সবাইকে আমি আল্লাহর কাছে প্রার্থনা করি সরকারের সুমতি দান করুন। সব ভালো লোকজনই আছে, কিন্তু কিছু এফিসিয়েন্সির প্রবলেম আছে। তো এফিসিয়েন্সি সবাই, নোবডি ইজ পারফেক্ট আদার দেন দি রসুল করিম সাল্লাল্লাহু, মানব জাতির মধ্যে কেউ পারফেক্ট না। তাই এইটাই হচ্ছে কথা। কিন্তু স্যার দেখেন, আপনি যে লিডারশিপের কথা আসলেন, যাতে মিনসে আমাদের বাংলাদেশ লিডারশিপ ক্রাইসিসে ভুগছে, কিন্তু আমরা তো স্যার এই বিপ্লবের পর 5ই আগস্টের সময় আমরা এমন একজন নেতাকে পেলাম যিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন ব্যক্তিত্ব। তিনি সুশিক্ষিত, উচ্চশিক্ষিত, প্রাজ্ঞ, বিজ্ঞ এবং আন্তর্জাতিকভাবে সব জায়গায় সমাদৃত। তিনি এমন একজন নেতাকে পেয়েও তাকে কেন আমরা এই মুহূর্তে কাজে লাগাতে ব্যর্থ হচ্ছি? এটা কি রাজনৈতিক দলগুলোর অসহযোগিতা এখানে প্রধান? কেন রাজনৈতিক, যদি তাই হয়ে থাকে, কেন রাজনৈতিক দলগুলো তার সাথে সহযোগিতা করছে না? এটার সহযোগিতা সামনে একরকম, পশ্চাতে একরকম। পশ্চাতে আমাদের খেয়াল করতে হবে। পশ্চাৎটা কি? ভারত এখান থেকে প্রায় $56 বিলিয়ন বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য এবং স্মাগলিংয়ের মাল পাঠিয়ে ব্যবসা করে টাকা নিয়ে 56 বিলিয়ন টাকা পার ইয়ার। সেই $56 বিলিয়ন বন্ধ হওয়ার উপক্রম। এখন সেখান থেকে হচ্ছে $5-10 বিলিয়ন বাংলার মাটিতে বাংলাদেশকে আনস্টেবল করার জন্য খরচ করার তো প্রবলেম না। দ্যাট মানি ইজ বিং ওয়ার্কড। দেশের মধ্যে সে কাজ করছে এভরিডে, কোনো না কোনো বিভিন্ন দুর্বলতা থেকে তারা টাকা ব্রিফকেস দিচ্ছে। এগুলো দমন ঠিকমতো হচ্ছে না। দমন না হওয়ার কারণ হচ্ছে দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা। জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। এগুলো ন্যায় বিচার, এই যে এক কোর্ট, ওই আর অ্যাভেলেবেল যে কোর্টগুলো জীবনে সম্ভব না। বিচারমন্ত্রী বা আইনমন্ত্রীর আই ক্যান বেট তার ক্ষমতা নাই যে সে বলতে পারবে যে এতদিন সময় দেন আমি সব বিচার ওকে করে ফেলব, পারবে না। যার কারণে দরকার যুগপথ, ছাত্রদেরকে দিয়ে বৈপ্লবিক কোর্ট অ্যাসিস্টেড বাই লিগ্যাল কমিশনার, চায়নার মতো কমিশনার নিয়োগ দিতে হবে। তারা হেল্প করবে বিচারটা করার জন্যে। তারা 5 বছরের শাস্তি দিতে পারে এরকম। সামরিক কোর্ট সিভিল সরকারের অধীনে টেম্পোরারি অনেক দেশে সামরিক কোর্ট কাজ করেছে। পার্ট অফ কান্ট্রি মার্শাল ল দেওয়া হয়েছে, তার মার্শাল কথা বলবো না। তা সামরিক কোর্ট যদি আমরা প্রত্যেক জেলায় স্পেশাল মিলিটারি কোর্ট একটা, উপজেলায় একটা সামারি মার্শাল ল কোর্ট যদি দিয়ে দিই, আর এই ছাত্রদের কোর্ট আর এক্সিস্টিং কোর্ট, তাহলে কিন্তু ন্যায় বিচার হবে। প্রতিদিন শাস্তি নিয়ে লোকে, দুর্বৃত্তদের শাস্তি হবে, লোকজন দেখবে। কারণ শাস্তি আল্লাহ বলেছে তোমাদের জানি একদল লোক সেটা প্রত্যক্ষ করে, সবাই দেখতে পাবে, ভিজিবল হবে, তখন মানুষ শৃঙ্খ হবে, কান্ট্রি আলিফ হয়ে যাবে। এর কিচ্ছু না। এই যে 10 বিলিয়ন 5 বিলিয়ন ডলার খরচ করে তারা যা আনস্টেবল করার চেষ্টা চলছে, তাদেরকে একটা লোক কোথায় ইন্টেলিজেন্স অর্গানাইজেশন একটা এজেন্টকে ধরতে পারছে? এজেন্ট আছে, এভরিবডি নোজ, দে আর নট বিং টাচ। তাদের ধরা হচ্ছে না। পৃথিবীর সভ্য দেশগুলো, তথাকথিত সভ্য দেশে, পশ্চিমা দেশে মৃত্যুদণ্ড উৎখাত করে দিয়েছে। এটা বর্বরতা তারা বলছে। ঠিক সঠিক বলেছেন। আমি আপনাকে একটা উদাহরণ দেই স্যার। এই গত বিপ্লব, যেটা জুলাই আগস্টের বিপ্লব বলা হয়, আমরা যদি ধরি, হত্যা তো করা হয়েছে 2000-এর উপরে। যদি 1500 ধরি, 1500 লোককে যদি হত্যা করার ধরা, আর 2000 যদি ধরেন, এই 2000 লোককে হত্যা করার জন্য অন্তত পক্ষে যদি একজন করে আমরা অপরাধী ধরি, তাহলে 2000 অপরাধী আছে। আর একজন তো নয়, একটা গ্রুপ অফ পিপল হ্যাভ কিল্ড। তো যদি 2000-এর জন্য 2 জন করে ধরি, তাহলে 4000 লোককে মৃত্যুদণ্ড হওয়ার কথা। আবার যদি 3 জন ধরি, আর 3 দোকানে 6000 লোক। কিন্তু কোথায় স্যার? আজকে যে পুলিশ নির্মমভাবে
এই মানুষগুলোকে হত্যা করলো, কয়জন পুলিশকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি, আদেশদানকারী কয়জনকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি, কয়জন নেতাকে আমরা গ্রেপ্তার করে সেই ধরনের শাস্তিমূলক এই যেটাকে গত সরকার রেখেছিল, যেই সেলগুলোতে রাখা হতো সেখানে কোনো মানে ডেথ সেলে রাখা হতো তাদেরকে, এখন তো তারা হাসি খুশি আনন্দে ফুর্তিতে ভিআইপি সেলে আছে। এই প্রসঙ্গে সংক্ষেপে একটু যদি বলতেন স্যার। আমি বলতে চাচ্ছি যে পশ্চিমা দেশগুলোতে মৃত্যুদণ্ড সংক্ষেপে স্যার। দেওয়া হয় না, কিন্তু গুপ্তচরদের জন্য মৃত্যুদণ্ড সেই দেশে দেওয়া হয়। Right. আমার দেশে অসংখ্য গুপ্তচর ফ্রিলি কাজ করতেছে, সব ডিটেক্ট করা সম্ভব। কি ইন্টেলিজেন্স, কাউকে করা হচ্ছে না এবং দ্রুত বিষয়। আমি তো শেখ হাসিনাকে বিচারের জন্য একটা সাবাসী দিই যে যেভাবে তারা বিচারগুলো 15 দিনের মধ্যে সমাপ্ত করেছে, 1 মাস আপিলের টাইম, তারপরের দিন রিভিউ শেষ করেছে একদিনে। সেই দিন রিভিউ রিপোর্ট জেলখানায় নিয়ে বলছে যে তোমরা প্রেসিডেন্টস ক্লিমেন্সি চাও কিনা, বলে চাই, দরখাস্ত লিখে সাইন করায় নিয়ে গেছে রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রপতি সেই দিনই সাইন করে দিয়েছে মৃত্যুদণ্ড বহাল। রাত্রে 12টার থেকে ফাঁসি শুরু হয়েছে, ভোর 4টা পর্যন্ত বা রাত 2টা-3টা পর্যন্ত ফাঁসি দিয়ে ফেলছে। এত তাহলে আপনি বলতে চাচ্ছেন ঠিক সেই একই সিস্টেম সত্যিকার অর্থে অপরাধীদের ক্ষেত্রে, যারা সত্যিকার অপরাধী, আওয়ামী লীগ তারা অপরাধীদেরকে ফাঁসি দেয়নি, তাদের মতবিরোধ হওয়ার কারণে তারা ফাঁসি দিয়েছে। কিন্তু আপনি রিয়েল একটা পরিস্থিতিতে যারা সত্যিকার অপরাধী তাদেরকে আপনি ফাঁসি দিতে পারছেন না সেই আইন অনুযায়ী। বাট এটাই হওয়া উচিত ছিল বিপ্লবী সরকারের। তার শেষ প্রশ্ন, আমাদের সময় একেবারেই কম। আপনি ইসলামিক টিভির প্রতিষ্ঠাতা ডাইরেক্টর ছিলেন একজন, আপনার টিভিটা হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো। আমি আপনার টিভিটা দেখতাম সব সময় স্যার, এটার কারণ কি স্যার? এখন কি আপনার পুনর্জীবিত করতে পারেন না? আমার টিভির সমস্ত যন্ত্রপাতিগুলা সেকেলে হয়ে গেছে, ক্যামেরাগুলায় ফাঙ্গাস পড়ে গেছে এবং ডিজিটাল সব যন্ত্রপাতি চলে এসেছে। আগেকার আমরা ক্যাসেটের মাধ্যমে এগুলো করতাম, জি। সেগুলো নাই। তো এটা একেবারে ঝেড়ে ফেলে নতুন। অ্যান্ড উই আর ট্রাইং ফর ফান্ড অ্যান্ড অল, নোবডি রেসপন্স। কারও কোনো ইচ্ছা নেই এই টিভিটা চালক। দিগন্ত তো তারা এখনো পারে নাই। তা দিগন্ত আর আপনাদের এই দুটোই বন্ধ করা দুইটা হয়েছিল, টিভি বন্ধ আরেকটা করে দেওয়া হলো। A1 আমরা কেবল এই টিভিটা 5 মাস প্রফিট শুরু করেছিলাম। আচ্ছা। জীবনের সকল সম্পদ ব্যয় করে এই টিভিটা ওই তখনকার বারান্দায় ঘুরে তথ্য মন্ত্রণালয়ের 20 কোটি টাকার নিচে টিভির অনুমোদন হয় না। তা কে ফ্রি অফ কস্ট করবে? একজন মানে গ্রেট সেক্রেটারি ছিল হায়দার আলী নাম, এই ভদ্রলোক আমাদের কোঅপারেট করে দ্রুত এটা বের করে দিয়েছে, তাছাড়া ওখান থেকে বের হচ্ছিল না। তাই এই হচ্ছে অবস্থা। এছাড়াও আমরা অনেকভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছি। ব্যবসা করতাম আওয়ামী লীগ আমলে, ইসলামী টিভির কার্ড দেখাইলাম, ওর সর্বনাশ, আপনাকে এই কার্ড দিলে তো আমাদের চাকরি থাকবে না। সমস্ত টাকা পয়সা দেওয়া এভরিথিং বন্ধ টন্ধ করে ইন্ডিয়া ফেল করে গেলাম। অনেক ধন্যবাদ স্যার আপনাকে সুন্দর আলোচনার জন্য। প্রিয় সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা অতিথির কাছ থেকে অত্যন্ত মূল্যবান বক্তব্য শুনলাম আমাদের সার্বভৌমত্ব নিয়ে। প্রিয় দর্শক, প্রিয় দেশবাসী, আমরা আমাদের এই একটি ইউনিক দেশকে 54 বছরেও একটি শান্তির দেশে পরিণত করতে ব্যর্থ হয়েছি। এটা কারণ স্যার বলেছেন লিডারশিপ ক্রাইসিস। আমাদের সত্যিকারের একজন নেতা আমরা পেয়েছিলাম, তাকেও হত্যা করা হয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা আর কতদিন অপেক্ষায় থাকব সে ধরনের একজন অত্যন্ত জনপ্রিয় সুদূর প্রসারী চিন্তা ভাবনা নিয়ে যিনি দেশ শাসন করবেন? আমরা অপেক্ষায় থাকলাম, মহান আল্লাহর কাছে সে প্রার্থনা করে। তবে ততদিন চলুন না আমরা সত্যিকারের দেশপ্রেমিক হই, দেশকে ভালোবাসি, দেশের স্বার্থকে প্রাধান্য দেই ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।